আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হিন্দু রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারেক রহমান। ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করে আলেমদের সতর্ক থাকার আহ্বান। দুটি দল আসন ভাগ বাটোয়ারা করে নির্বাচন করতে চায় অভিযোগ নাহিদ ইসলামের। এনসিপি নীতি ও আদর্শের বাইরে কোনো দলের সঙ্গে জোট নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী ইসিকে সর্বাত্মক প্রতি সহযোগিতা করবে সেনাপ্রধান। দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং হলেও সফল হওয়ার আশাবাদ ইসি সচিবের। ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে সশরীরে হাজির হতে হবে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর। এবং রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ৩ শতাধিক ভবন চিহ্নিত করল রাজুক। শিগগিরই ভাঙা হবে। ক্ষয়ক্ষতি কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার কারণে সমাজে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি কখনোই ইসলামের মৌলিক নীতির সঙ্গে আপোষ করেনি, করবেও না। অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, মানবিক সমাজ করতে কোরআনের আইন কায়েম করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ করতে শুধু রাজনৈতিক দল নয়, আলেম ওলামাদের ঐক্য গুরুত্বপূর্ণ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এতে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলেম ওলামারা অংশ নেন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এতে আলেম ওলামাদের ৭ দফা দাবিকে সমর্থন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের দায়িত্ব সবার, দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই। আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনো বিশ্বাস করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেম সমাজ কারো করুণার পাত্র নয়, তাদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হবে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। ধর্মের বিধিবিধান নিয়ে মতবিরোধ যাতে অনৈক্য সৃষ্টির কারণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। দেশ ও জনগণের স্বাধীনতা সুসংহত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলেম সমাজের সমর্থন চান তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন
আলেম ওলেমা পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা ও কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন তারেক রহমান। মাদ্রাসা শিক্ষার্থীকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অতীতের মিত্র দুটি রাজনৈতিক দল ভাট বাটোয়ারার ভিত্তিতে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে আবু সাইদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, একটি আসন না পেলেও নীতি আদর্শের বাইরের কোনো দলের সাথে জোট করবে না এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এখনও এনসিপির মার্কা শাপলা কলির ডিজাইন দেয়নি, যার জন্য নির্বাচনী মাঠে নামতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। রিপোর্ট মুশফিকুর রহমানের। রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশনে শাপলাকলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও সাক্ষাৎকার নেন এনসিপির নেতারা। আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে। পরে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, রাজনীতি যাতে কিছু পরিবারের সদস্যের মাঝে আটকে না থাকে, এজন্য সারা দেশে এনসিপি মনোনয়ন উন্মুক্ত করে দিয়েছে। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না, ওনারা কখনো এমপি হতে পারেন না, এই ধারণাটা আমরা ভাঙবো। কার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কত বড় ছিল এগুলোর দিকে না তাকিয়ে জনমুখী যারা নেতৃত্ব রয়েছেন, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন, সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রচারণায় হামলা ও হুমকির শিকার হচ্ছে দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো, সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এককভাবেই 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হবে। যোগ্য, সৎ ও নতুন প্রার্থীদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশাবাদ ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ভূমিকা ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। জিএম তসলিমের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসের সদর দফতরের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। একই সঙ্গে গত 2 বছর নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি।
বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতিক গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ও গণভোট একসাথে করাটা চ্যালেঞ্জের হলেও নির্বাচন কমিশন সফল হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সফররত কমনওয়েলথের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথ সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব। এছাড়া প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য কাজ চলছে বলেও জানান তিনি। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশি ভোট প্রদান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ, এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা আমরা করার জন্যে প্রস্তুত আছেন। সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি, এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছোট ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হলে উদ্ধারের সক্ষমতা আছে ফায়ার সার্ভিসের, তবে বড় হলে অবস্থা জটিল হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে প্রকাশ্যে গুলি করে 2টি হত্যার ঘটনা জনমনে আতঙ্ক বাড়িয়েছে। পাশাপাশি বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন স্থানে মশাল মিছিল সহ নানা দাবিতে মাঠে নামছে। ভোটের সময় এই বিরোধ আরও জটিল হবার আশঙ্কা করা হচ্ছে। মনোবলে ধাক্কা লাগা আইনশৃঙ্খলা বাহিনী এসব পরিস্থিতি মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। এসব বিষয়ে সচিবালয়ে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে প্রতি সপ্তাহেই বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জানান, ভোটের আগে ব্যক্তিগত লাইসেন্স করা সব অস্ত্র জমা নেওয়া হবে। নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে, তারপরে ধরেন সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। গত শুক্র ও শনিবার 2 দিনে 3 বার ভূমিকম্পে কেঁপেছে মেগা সিটি ঢাকা। 21 লাখ ভবনের এই শহরে মাঝারি কম্পনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেমনটা হলে উদ্ধারে কতটা প্রস্তুত ফায়ার সার্ভিস, সেই তথ্য জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে। এই ছোটোখাটোগুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন, ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে। কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বোঝা যাবে। আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়। ভূমিকম্পের আগাম সংকেত পেতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক দেশে এরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়, তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আচ্ছা, ভালো থেকে। ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরেই হাজির হতে হবে। আসামিদের ভার্চুয়াল হাজিরের আবেদনে সম্মতি না দিয়ে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বলেন, আইন সবার জন্য সমান। পরে আবেদন শুনানির জন্য 3 ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল 1।
এছাড়া শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। এছাড়া এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী ZI খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসে আয়নাঘরের খবর। জানা যায়, শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাবের TFI সেল ও DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে গুম করে নির্মম নির্যাতনের তথ্য। গত ৮ অক্টোবর গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে গুমের ২ মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শুরুতে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বিচারপতিদের ছবি ও আপত্তিকর মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল, এটা ট্রাইব্যুনালের নজরে এসছে। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, BTRC চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে। গুমের মামলায় গ্রেফতার সেনা সদস্যদের ভার্চুয়াল হাজিরার আবেদন জানান তাদের আইনজীবীরা। ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি আবেদনটি শুনানিরও দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য ৩রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। সিনিয়র আইনজীবী ZI খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আবেদন জানালে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। এদিকে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের সাথে আইনজীবী থাকার আবেদন জানান গুমের মামলার আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী। তবে এমন কোনো বিধান নেই বলে আদালতকে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। পূর্বাঞ্চলের রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আলাদা ৩ মামলায় ২৭ নভেম্বর রায় দেবেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত রায় ঘোষণার এই দিন ঠিক করেন। দুদকের আইনজীবী বলেন, এই ৩ মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ৩ মামলার একটিতে শেখ হাসিনা, সাবেক সিনিয়র সচিব পুরবী গোলদার সহ ১২ জন, অপরটিতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন এবং আরেকটিতে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়। আসামিদের কয়েকজনকে ৩টি মামলাতে আসামি করা হয়। ৩ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদ আলম, অন্য আসামিরা এখনও পলাতক। রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনগুলো চিহ্নিত করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত শুধু ঢাকাতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে। এসব ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড। শিগগিরই ভবনগুলো ভাঙা হবে বলেও জানান তিনি। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে অন্তর্বর্তী সরকার দ্রুত কিছু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। রিপোর্ট ইমদাদুল্লাহ বাপুর। রাজধানীতে শনিবার ৭.৫ ঘণ্টায় ৩ বার অনুভূত হয় মৃদু ভূমিকম্প।
এর আগে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ আশপাশের জেলা। এতে মারা যায় শিশুসহ 10 জন, আহত হয় কয়েকশো মানুষ। ফাটলের পাশাপাশি হেলে পড়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমাত্রার এসব ভূমিকম্প বড় কোনো বিপদের পূর্বাভাস। ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর নরসিংদীতে ইন্দো বার্মিজ প্লেটের নিচে জমে থাকা শক্তি বের করে দিতে বেশি সময় নেবে না প্রকৃতি। আর এমনটি হলে ঢাকা পরিণত হবে মৃত্যুপুরীতে। 6.5 বা 7 মাত্রার ভূমিকম্প যদি ওই আশেপাশের ওই এলাকাতে হয়, তাহলে ঢাকা শহরের যে বিল্ডিং এবং ডিফারেন্ট টপোলজির বিল্ডিং, তাতে 30% বিল্ডিং বা তারও বেশি বা কম বেশি বিল্ডিং একেবারে কমপ্লিট ধূলিসাৎ হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং তাৎক্ষণিক অনেক জীবনহানি হতে পারে। এক অনুষ্ঠান শেষে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলছেন, ভূমিকম্পে মৃত্যু ঝুঁকি কমাতে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা হবে। আমরা অ্যাসেস করে ফেলছি অলরেডি। তো আসলে হয়েছে কি যে তথ্যগুলো, যেমন এখনো কিছু তথ্য আসতেছে যে একটু ফাটল মনে হচ্ছে, সেই ডাটা অনুযায়ী প্রায় ঢাকা শহরে 200-300 বিল্ডিং এফেক্টেড হয়েছে। তিনি জানান, ঢাকায় নতুন ভবন করতে হলে এখন থেকে জমা দিতে হবে ভূমিকম্প নিরোধী পরিকল্পনাও। অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিংকে এই যে রেট্রোফিটিং বলে একটা নাম নিশ্চয়ই আপনারা শুনতেছেন, সেটার মাধ্যমে কিন্তু এগুলোকে এই দুর্যোগ সহনীয় বা ভূমিকম্প সহনীয় বিল্ডিংয়ে রূপান্তরিত করা সম্ভব। আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে যান মালের ক্ষতি হবে, সেগুলো ভাঙতেই হবে। সমন্বিতভাবে এই যে সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, আর্মি সবাই মিলে এই কাজটা আমাদেরকে করতে হবে। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পুরান ঢাকায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আমাদের ওই যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিং এ সরকারের এই নিয়ম মানবো না, এটা কিন্তু করা যাবে না। প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন। সরকারের চিন্তা ভাবনাটা শুরু হয়েছে, খুব দ্রুততার সাথেই আমরা আশা করি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে করব। ব্যবহারিক প্রস্তুতিটা আমাদেরকে বাড়াতে হবে এবং সেই জন্য আমরা করণীয় নির্ধারণের কাজটা শুরু করে দিয়েছি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বাস্তবায়নে পরবর্তী নির্বাচিত সরকারও অনড় থাকবে বলে আশা করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরবর্তী সরকারের জন্য যে অন্তত প্রাথমিক কি করার সেই কাজগুলো ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাংঘর্ষিক নয়, বিএনপি স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাসী বলেই দাবি আদায়ে রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তার মিলন হলে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় 31 দফার মধ্যে যে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে সেটা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমির খসরু আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আমরা করতেছি, বিএনপি যেটা করতেছে, তারেক রহমান সাহেব যেটা করছেন, এখানে একটা বড় সংখ্যা অবজার্ভ হয়ে যাবে এবং এই কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি, স্বাস্থ্যসেবার মধ্যে সামনে নিয়ে আসছি এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী নির্বাচনের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় জামায়াতের প্রতিনিধি দলের। এদিকে সকালে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনসিপির নেতারা নিজের স্বার্থ রক্ষা করে দুদেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুদেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন তারা। এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
24 ঘন্টার নোটিশে হল ছাড়ার সিদ্ধান্তে বিপাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরপর দুদিন ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তায় 15 দিনের জন্য আজ বিকেলে 5টার মধ্যে থেকে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ ঘটনায় অধিকাংশ হল থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা চলে গেলেও এখনও রয়েছে অনেকে। তারা বলছেন 24 ঘন্টারও কম সময়ে হল ছাড়তে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। এদিকে কিছু শিথিল হলে আগামী রোববারের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জাতির সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে সিলেটে দুদকের গণশুনানিতে তিনি এ কথা বলেন। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, শুধুমাত্র অবৈধ সম্পদের অনুসন্ধান নয়, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করতে চায় দুদক। এজন্য জনগণ, মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার তাগিদ দেন তিনি। আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে আপনি যদি বাড়তি কিছু কামাই করেন, বেতনের বাইরে পরিশ্রম করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে জিম্মি করে, যেটাকে আমরা ঘুষ টুস এসব বলে টলে থাকি, দুর্নীতি হরেক কিসিমের, সেটা আপনি কি জন্য করবেন? করবেন তো সন্তানের জন্যই, তো সন্তান যাতে ভালো থাকে, ভালো খায়, ভালো গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, এগুলির জন্যই তো। কিন্তু অনুগ্রহ করে এটা মনে রাখবেন, আপনার সন্তান মোটেও বোকা সন্তান না। এবারে অর্থ সংবাদ। রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। আজ এক বিশেষ আদেশের মাধ্যমে 2025-26 কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে আগামী 31 ডিসেম্বর করা হয়েছে। চলতি বছর 18 লাখেরও বেশি করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছেন। ব্যক্তি করদাতাদের ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী 31 ডিসেম্বর 2025-2026 কার্যদিবসের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করেছে এনবিআর। একই সঙ্গে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থন হলে আগামী 15 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে। এই মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি জিপিএ 5 কৃতি শিক্ষার্থী মিলন মেলা 2025। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এবং তাদের অর্জনের গল্প সামনে আনতেই এই আয়োজন করা হয়। এটিএন বাংলা সময়ের সাথে ও এডুকেশন ওয়াচের যৌথ উদ্যোগে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ও ইউসিসির পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান হয়েছে। এই উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করা উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ শোভানি এবং জাতিসংঘ ডিআরআর ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। সম্মানিত অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন এডুকেশন ওয়াচ সম্পাদক ও এটিএন বাংলা সময়ের সাথের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা, সময়ের সাথে এবং এডুকেশন ওয়াচ। বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার দি আর্থশট প্রাইজ 2025 বিজয়ী হয়েছে ফ্রেন্ডশিপ। দি আর্থশট প্রাইজ 2025 অর্জন উপলক্ষে গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে দেশের অন্যতম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ। গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের সমন্বিত জলবায়ু অভিযোজন মডেল এবং দি আর্থশট প্রাইজ 2025 সম্পর্কে জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা রুনা খান। তিনি বলেন, দি আর্থশট প্রাইজ প্রাপ্তি বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।
জামালপুর শহরের টিউবওয়েল পার মোড়ে একটি বকুল গাছ নিয়ে এখন মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। হাজার হাজার বাবুই পাখি এই একটি গাছে বাসা বেঁধেছে। প্রকৃতির এই দুর্লভ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জামালপুর টাঙ্গাইল ও সরিষাবাড়ি সড়কের টিউবওয়েল পার মোড়ের একটি বকুল গাছ এখন শহরের নতুন আকর্ষণ। গাছটি জুড়ে হাজার হাজার বাবুই পাখির বাসা যেন এক প্রাকৃতিক শিল্পকর্ম। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের চারদিকে ভেসে বেড়াচ্ছে পাখিদের ডাক, ওড়াওড়ি আর জীবনের ব্যস্ততা। এই দৃশ্য দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন শত শত মানুষ। বেশ আনন্দ মানুষ করে আমরা এই পাখিতে সবাই আমরা লোকজন আসলে আমরা তার খাতায় যাই পাখি সাধারণ যাবো না, গাড়ি ঘোড়া থেকে আমরা বিরত রাখি। আমরা এই পাখিরে খাবার দেই, কোনো গাড়ি আসতে দেয় না, কোনো কিছু না, আমরা এটা সেবা যত্ন করি আর কি। স্থানীয়রা জানান 10-15 বছর ধরে বকুল গাছটিতে বাবুই পাখি বাস করছে। কেউ যাতে পাখিদের ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক থাকেন সবাই। অনেকেই দেন খাবার। দর্শনার্থীরা বলছেন ব্যস্ত জীবনে এমন দৃশ্য তাদের মনে আনে শান্তি। আমরা এই বাবুই পাখি দেখে অনেক দূর দূরান্তের লোকজন এসে এখানে ভিডিও করে নেওয়া যায়। সকাল 6টা বাজলেই তারা একবারে কথা বন্ধ করে, অন্ধকার সারা থাকে আর কোনো আওয়াজ হয় না। যখন ফজর আজান হয়, আজানের পরে 6টার দিকে এটা তারা চলে যায় যার যার ছাড়ে। পৃথিবীকে সুন্দর করে তোলার পাশাপাশি মানব অস্তিত্বের সহচর এসব পাখি। তাদের রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব ও টেকসই ভবিষ্যতের অন্যতম শর্ত বলে মনে করেন পরিবেশবিদরা। আমাদের মনে রাখতে হবে, একটি পাখি হারানো মানে শুধু একটি প্রজাতির ক্ষতি নয়, বরং পুরো পরিবেশ ব্যবস্থার এটা একটা ক্ষতি। তাই এখনই সময় সচেতন হওয়ার, পদক্ষেপ নেওয়ার। একটি বকুল গাছে হাজারো বাবুই পাখি ঘিরে মানুষের এমন সমাগম সত্যিই বিরল। প্রকৃতি এখনো আমাদের কাছে সৌন্দর্য আর শান্তির প্রধান উৎস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার খেলার খবর। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। 509 রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে 291 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে 2 ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের 476 রানের জবাবে 265 রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড। 4 উইকেটে 297 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তবে শেষ দিনে মাটি কামড়ে পড়েছিলেন কার্টিস ক্যাম্পার। তা না হলে প্রথম সেশনেই জয়ের উল্লাস করতে পারত বাংলাদেশ। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের 100তম টেস্ট জিতে আয়ারল্যান্ডকে সিরিজে 2-0-তে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 509 রানে জয়ের টার্গেটে 6 উইকেটে 176 রান নিয়ে পঞ্চম শেষ দিনের প্রথম সেশনেই 2টি উইকেট হারায় আয়ারল্যান্ড। 8 উইকেটে 263 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় আইরিশরা। প্রতিরোধ গড়ে তোলেন কার্টিস ক্যাম্পার। গ্যাভিন হোয়েকে নিয়ে 54 রানের জুটিও গড়েন। তবে হাসান মুরাদ 2 বলে 2 উইকেট তুলে নিলে চা বিরতির কিছুটা আগে 291 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। 259 বলে ক্যাম্পারের 71 রানের লড়াইটা অপরাজিতই রইল। মুশফিকের 100তম টেস্ট খেলার মাইল ফলকের এই ম্যাচে টাইগার বোলারদের মধ্যে তাইজুল ইসলাম 250 উইকেট পাওয়ার পাশাপাশি হন সিরিজ সেরা। আর 100তম টেস্টেও সেঞ্চুরি ম্যাচ সেরার আসনে বসায় মুশফিককে। পরাগ আরমান, এটিএন বাংলা। 4টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্ব। এই পর্ব থেকে বিজয়ী দল ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেবে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পরাগ আরমান। উদ্বোধনী ম্যাচ
ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজশাহী রেলগেট এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আয়োজক ও অতিথিদের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এই টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই অংশ নিচ্ছে 4টি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য বিকাশে ও তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান এমিলি। স্টুডেন্টদের জন্য কিন্তু বড় একটা প্রাপ্তি, এবং দেখেন সারা পৃথিবীতেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু খেলার সব জায়গায় প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের এখানে কিন্তু প্রথম আলো এবং ইস্পাহানি সেটা শুরু করেছে। তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন, বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। যে কোনো কাজ একটা উদ্যোগ যদি লম্বা সময় ধরে না হয় তাহলে এটা দাঁড়ায় না। ভালো সুযোগ সম্ভাবনা আছে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করা, সেটাই আমাদের লক্ষ্য। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক জানান, ভবিষ্যতে আরো দল বাড়ানোর কথা। আমরা ভবিষ্যতে এটা আরো মানে বড় পরিসরে করতে চাই, অল ডিভিশনে, যাতে সবাই এটা জানতে পারলো যে না, ইস্পাহানি প্রথম আলো টুর্নামেন্ট ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রাখতেছি। তৃণমূল পর্যায়ের খেলাধুলা বিকাশে পাশে থাকার অঙ্গীকার করেন টুর্নামেন্টের সম্প্রচার সহযোগী এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। এটিএন বাংলা পরিবার তারা সব সময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এবং খেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেখানে আমরা সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকি। এবারের প্রতিযোগিতায় 4টি অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। রাজশাহী অঞ্চলের সেরা দল ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নেবে। পরাগ আরমান, এটিএন বাংলা। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী চ্যানেল 24-এর কাছে হেরে বিদায় নিল এটিএন বাংলা। এর আগে কোয়ার্টার ফাইনালে জাগো নিউজকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে টিম এটিএন বাংলা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে জাগো নিউজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক কামরুজ্জামান রাজীব। পরাগ আরমান, নিয়াজ জামান সজীব ও SM আশরাফের বোলিং নৈপুণ্যে 6 ওভারে 89 রান করে জাগো নিউজ। জবাবে মাসুদ মোস্তাহিদের 54 ও অধিনায়ক কামরুজ্জামান রাজীবের 27 রানে সহজ জয় পায় এটিএন বাংলা। টুর্নামেন্টের টানা তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাসুদ মোস্তাহিদ। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভিন্ন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারেক রহমান। ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করে আলেমদের সতর্ক থাকার আহ্বান। দুটি দল আসন ভাগ বাটোয়ারা করে নির্বাচন করতে চায় অভিযোগ নাহিদ ইসলামের। এনসিপি নীতি ও আদর্শের বাইরে কোনো দলের সঙ্গে জোট নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী ইসিকে সর্বাত্মক প্রতি সহযোগিতা করবে সেনাপ্রধান। দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং হলেও সফল হওয়ার আশাবাদ ইসি সচিবের। ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। গুমের মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে সশরীরে হাজির হতে হবে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় 27 নভেম্বর। এবং রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা 3 শতাধিক ভবন চিহ্নিত করল রাজুক। শিগগিরই ভাঙা হবে। ক্ষয়ক্ষতি কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।